এই মাসে সংস্কার নির্বাচন প্রক্রিয়া নিয়ে ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। মংডু দখল, বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে এবং প্রত্যাহার হচ্ছে 723 মিলিয়ন মার্কিন ডলার, সহায়তার আশ্বাস 3 বিলিয়ন। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনু বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন। দুর্জয় এই দেশ, দুর্জয় মাটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর 1971 ঢাকায় রাও ফরমানের আলীর নেতৃত্বে ও পরিকল্পনার পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়। এদিন শান্তিনগরের চামেলিবাগের ভাড়া বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনকে আলবদর বাহিনীর সহযোগিতায় ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদনে। 10 ডিসেম্বর বিকেল 4টার দিকে জামালপুরে ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ারের নির্দেশে পাকিস্তানি বাহিনীর 31 বেলুচ রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান মাহমুদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে জহিরুল হক মুন্সিকে পাঠানো হয়। আত্মসমর্পণের চিঠি নিয়ে গেলে পাকিস্তানি হানাদার বাহিনী চিঠি বহনের অপরাধে বাহক কৃষকের বেশে যাওয়া দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা জহিরুল হক মুন্সির উপর চরম পৈশাচিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তিনি উপস্থিত বুদ্ধিমত্তায় বেঁচে গেলে পাকিস্তানি কমান্ডার সুলতান মাহমুদ 7.62 চাইনিজ সাব মেশিন গানের বুলেট একটি কাগজে মুড়িয়ে পাঠিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন। এরপর মুক্তিবাহিনী জামালপুর শহর দখলের লক্ষ্যে হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালায়। একই সঙ্গে চলে ভারতীয় বাহিনীর বিমান হামলা। 10 ডিসেম্বর ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী দিনাজপুর, রংপুর এবং সৈয়দপুরে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীর সব রসদ বন্ধ করে দেয়। 10 ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত হয়। আগের দিন মুক্তিবাহিনী ভোলা শহর চারপাশ থেকে ঘিরে ফেলে। এদিন ভোরের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনীর উপর হামলা চালালে মুক্তিবাহিনীও তাদের উপর পাল্টা আক্রমণ চালায়। এ সময় মুক্তিবাহিনীর কমান্ডার কাজী জয়নাল আহমেদের নেতৃত্বে 13 জন মুক্তিযোদ্ধার একটি দল তাদের ধাওয়া করে। হানাদাররা ভোর 5টায় ভোলার পুরান লাশকাটা ঘরের পাশ দিয়ে একটি লঞ্চে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। পরে হানাদার বাহিনী চাঁদপুরের দিকে পালিয়ে যায়। 10 ডিসেম্বর নড়াইল মুক্ত হয়। এর আগে নড়াইলকে হানাদার মুক্ত করার জন্য ফজলুর রহমান জিন্নার নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি দল চিত্রা নদীর পূর্ব দিক থেকে কাভানিং সাপোর্টে অন্য গ্রুপ সদর থানা কমান্ডার শরীফ হুমায়ুন কবিরের নেতৃত্বে নড়াইল ভিক্টোরিয়া কলেজের দক্ষিণ দিক থেকে আক্রমণ চালায়। এ সময় মুক্তিবাহিনীর প্রথম আত্মসমর্পণের নির্দেশ দিলেও হানাদার বাহিনী যুদ্ধ চালিয়ে যায়। মুক্তিবাহিনীর ত্রিমুখী হামলায় হানাদার বাহিনী টিকতে না পেরে বিকেলের দিকে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 10 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হানাদার মুক্ত হয়। এছাড়াও ময়মনসিংহ সহ সিলেটে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী একে একে কুড়িগাঁও, বাধাঘাট, মিতিমহল, নোয়াগাঁও ও চালতাবাড়ি মুক্ত করে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যেতে থাকে চূড়ান্ত বিজয়ের দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে চলতি মাসেই ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নেওয়া উচিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সংস্কার জাতীয় নির্বাচনের বিষয়ে চলতি মাসে ঘোষণার ইঙ্গিত দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নেওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুরনো প্রচলিত সমস্যা পরিহারে নির্বাচন সংক্রান্ত কতিপয় সংস্কার নির্বাচনের আগেই শেষ করা জরুরি। সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধি দলের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠককালে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন প্রক্রিয়া তাদের প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করার জন্য তাদের সংস্কার কমিশনের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন, যার জন্য নতুন নীতি এবং নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে খুবই আগ্রহী, আমরাও নির্বাচন করতে আগ্রহী।
কূটনীতিকদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনুস বলেন, তিনি জনগণকে সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে অবহিত করার চেষ্টা করছেন। একটি হলো নির্বাচন অনুষ্ঠান এবং অন্যটি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা। তিনি বলেন, 15টি বিভিন্ন কমিশন রয়েছে এবং সরকার আশা করছে চলতি মাসের শেষ থেকে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত এই কমিশনগুলো তাদের প্রতিবেদন পেশ করবে। নির্বাচন প্রক্রিয়া সংস্কার হলে সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ফলে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার মংডু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 270 কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, তারা জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নাম্বার 5 বেশ কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে দখল করেছে। ঘাঁটি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তারা আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সরকার এবং সহযোগী রোহিঙ্গা মিলিশিয়াদের উপর আক্রমণ চালাচ্ছে। রাখাইনের মিডিয়া সোমবার জানিয়েছে, মংডুর এই যুদ্ধের পরে প্রায় 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড 15 এর কমান্ডার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। গত 8 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আব্দুল মোমেন। গতকাল সোমবার তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। পদত্যাগের কারণ হিসেবে আব্দুল মোমেন ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। আব্দুল মোমেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন। বুধবারই রাষ্ট্রপতি তাকে এই পদে নিয়োগ দিতে পারেন বলে জানা গেছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় 47 লাখ ন্যায্য মূল্যের পণ্য কেনার সুবিধাভোগী স্মার্ট কার্ড করতে জেলা প্রশাসকদের সহায়তা চাইলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। সম্প্রতি তিনি জেলা প্রশাসকদের কাছে এই সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন। 47 লাখ সহ যারা দীর্ঘদিন পণ্য গ্রহণ করেন না বা কার্ডধারী পরিবার এই সুবিধা পাওয়ার উপযুক্ত নয়, তাদের স্থলে নতুন উপভোগকারী অন্তর্ভুক্ত করে ডেটাবেস প্রস্তুত করতে টিসিবিকে পাঠানোর জন্য চিঠিতে ডিসিদের অনুরোধ জানান বাণিজ্য উপদেষ্টা। চিঠিতে তিনি লিখেছেন, আপনি অবগত আছেন যে সমগ্র বাংলাদেশে প্রায় 1 কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী উপভোগকারী পরিবারের মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় টিসিবির ডিলারদের মাধ্যমে 2022 সালের মার্চ থেকে ভর্তুকি মূল্যে পরিবার প্রতি 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি করে চিনি বিক্রি করা হচ্ছে। দেশে চলমান বিভিন্ন প্রকল্প থেকে 723 মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব ব্যাংক। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় 8,645 কোটি টাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পরিকল্পনাগুলি নেওয়া হয়েছিল। বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্প থেকে এই অর্থ প্রত্যাহার করলেও নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ব্যয় করতে সম্মত হয়েছে। সব মিলিয়ে চলতি অর্থ বছরে বাংলাদেশকে $3 বিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় প্রায় 35,872 কোটি টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি। অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে তথ্য জানা গেছে। এ সংক্রান্ত বিশ্ব ব্যাংকের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সম্প্রতি উপদেষ্টা পরিষদে পাঠিয়েছে ইআরডি। এবার আন্তর্জাতিক সংবাদ। কারোর প্রতি প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে একটি নতুন সিরিয়া গড়ার মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দামেস্ক দখলকার প্রধান বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জেলানিস। রোববার রাজধানী দখলের কয়েক ঘন্টা পর ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিজয় ভাষণে তিনি এ আহ্বান জানান। এদিকে নির্বাচনের আগে 18 মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর আন্তর্জাতিক শাখার নেতা হাদি আল বাহরা।
এইচটিএস নেতা আল জোলানি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের পর সিরিয়ার জনগণই দেশের বৈধ মালিক এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচিত হয়েছে। এবার বিনোদনের সংবাদ। বলিউডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় জুটি সম্প্রতি গুঞ্জন ছড়ায় তাদের নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সেই গুঞ্জনের জল ঢেলেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন নিজেই। সদ্য একটি বিয়ের অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে একসঙ্গে ছবি তুলেছেন, আর সেখানেই যেন নস্যাৎ হয়ে গেছে বিয়ে ভাঙার সমস্ত গুঞ্জন। বোঝাই যাচ্ছে এই সকল গুঞ্জন, কথাবার্তা সবই রটনা। একই সঙ্গে রয়েছেন তারকা দম্পতি। আর এবার কি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতে চলেছেন অভিষেক? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ক্লিপটি। রিতেশ দেশমুখের একটি টক শোতে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিষেক। রিতেশ সেই শোতে জানতে চান, আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরেজিতে এ দিয়ে শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। এবার খেলাধুলা সংবাদ। লিওনেল মেসি কেন ফিফার বিশ্বসেরা একাদশের সংক্ষিপ্ত বিবেচনায় এলেন, সেটাই প্রশ্ন উগরে দিয়েছিল ফুটবল দুনিয়াতে। এই প্রশ্ন উঠেছিল আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও। অবশ্য চূড়ান্ত একাদশে নেই দুজনের কেউই। তাতে দীর্ঘ 17 বছর পর লিওনেল মেসিকে ছাড়াই গঠিত হলো ফিফার বর্ষসেরা একাদশ। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। রিয়ালের 6 খেলোয়াড়ের মধ্যে আছেন সদ্য ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুস। রিয়ালের অন্য 5 দানি কারভাহাল, আন্তোনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। এদের মধ্যে এমবাপ্পে অবশ্য শুরুর দিকটা পার করেছেন প্যারিস সেন্ট জার্মেনের মাঝে। ম্যান সিটির 4 জন এডারসন, মোরেস, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হ্যান্ড ও রদ্রি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। এই মাসে সংস্কার নির্বাচন প্রক্রিয়া নিয়ে ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। মংডু দখল, বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে এবং প্রত্যাহার হচ্ছে 723 মিলিয়ন মার্কিন ডলার। সহায়তার আশ্বাস 3 বিলিয়ন। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।